দর্শক, একদিন আগে সিলেটে দ্বিতীয় দফায় যখন হবিগঞ্জের পরে এনসিপির নেতারা আক্রমণের শিকার হলেন, সার্জিস আলমের গাড়ি ভাঙে দেয়া হলো এবং এই গাড়ি ভেঙে দেয়া প্রসঙ্গে সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারিরা অনেক এক ধরনের কি বলবো যে ক্ষোভ, বেদনা, দুঃখ এগুলো প্রকাশ করেছেন এবং এমন বক্তব্য এসেছে যে গাড়িটা কি দোষ করেছিল। অতি অবশ্যই এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এবং প্রাসঙ্গিক প্রশ্ন যে গাড়িটা কি দোষ করেছিল। সত্যিই তো সার্জিস আলম কারো অপছন্দের ব্যক্তি হতে পারেন, কিন্তু তার গাড়ি তো জড় পদার্থ, গাড়ির তো কোনো দোষ থাকার কথা নয়। সার্জিসের রাগ কেন গাড়ির উপরে বর্ষণ করা হলো? সার্জিসের রাগ কেন গাড়ি ভেঙে তোলা হবে? এই প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন এবং এই প্রশ্নটা ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নের গুরুত্ব দেয়া উচিত, কিন্তু যারা আক্রমণ করলো তারা এই প্রশ্নের গুরুত্বটা দেননি। যখন প্রশ্ন উঠেছে যে সার্জিস তার গাড়িটা কি অপরাধ করলো, তখন এই সমাজে, এই বাংলাদেশে পাল্টা প্রশ্ন উঠেছে, সার্জিসের গাড়ি যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি কি অপরাধ করেছিল? এই প্রশ্নটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। যারা এই প্রশ্ন তুলছেন কোন প্রেক্ষাপটে তুলছেন, চলুন একটু দুটো মেলানোর চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিলেটে একাধিকবার এনসিপির নেতারা আক্রমণের শিকার হয়েছে। 2বার আক্রমণের শিকার হয়েছে। তার আগে হবিগঞ্জে খুবই তুলকালাম কাণ্ড হয়েছে, আমরা জানি। সিলেটে সার্জিসের গাড়ি ভেঙে দেওয়া হলো, পেছনের গ্লাস পুরোটা ভেঙে দেওয়া হলো, যে ওখানে এমন অবস্থা যে ওই গাড়ি আর ব্যবহার করার উপযোগী নয়, গ্লাস না লাগানো পর্যন্ত। সেই অবস্থায় প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠেছে যে গাড়িটা কি দোষ করেছিল, এবং এটা নিয়ে গণমাধ্যমে ব্যাপক বিস্তর খবর হচ্ছে। যেমন ইনকিলাবের এই শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে গাড়িটা কি দোষ ছিল যে সেটিও ভাঙচুরের শিকার হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। খুবই প্রাসঙ্গিক এবং সত্য প্রশ্ন। কি বলছেন তিনি? সহিংসতা, হামলা, ভাঙচুরের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে সম্প্রতি পোস্টে ভাঙচুরের শিকার একটি গাড়ির ছবি শেয়ার করে তিনি প্রতিবাদ জানিয়ে লিখেছেন, গাড়ির দোষটা কী ছিল যে সেটিও ভাঙচুরের শিকার হলো। আহতদের কষ্টের চিত্র তুলে ধরে পোস্টটিতে তিনি লিখেছেন, একজন তরুণ তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় চিকিৎসাধীন। একটি পরিবারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? দুটোই খুবই মানবিক একটা প্রশ্ন। দুটো প্রশ্নের দুই রকম ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। আজকে যখন সার্জিস আলমরা আক্রান্ত হচ্ছেন এবং প্রকৃতির কি নিষ্ঠুর নিয়তি, আমরা জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি যখন পালন করছি, তখন জুলাই যোদ্ধারা আক্রান্ত হচ্ছেন এবং সেই আক্রান্ত জুলাই আন্দোলন যাদের বিরুদ্ধে ছিল তাদের দ্বারা আক্রান্ত হওয়া নয়। জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, অন্যতম বড় শক্তি বিএনপি। যদিও সার্জিস আলমরা মানেন না যে বিএনপি অন্যতম বড় শক্তি, তারা মনে করেন যে তারাই সবথেকে বড় শক্তি এবং তারপরে হচ্ছে জামাত এটাতে অংশগ্রহণ করেছে। বিএনপির তেমন কোনো অংশগ্রহণ ছিল না, এটাই তারা বলতে চান মোটা দাগে। তো তারপরেও তো অকাট্য সত্য হচ্ছে যে বিএনপি একটা বড় অংশীদার। তো সেই অংশীদারই তাদেরকে আক্রমণ করছে কেন, এবং গাড়িটা সত্যিই কি দোষ করেছিল? এই যে ছেলেটা, সম্ভবত তার নাম আলিফ, তার চোখ আক্রান্ত হলো, এক চোখের অবস্থা খুবই খারাপ, আর এক চোখ, ডান চোখ, সেটা ঝাপসা দেখছেন তিনি, এরকম রিপোর্ট আমরা দেখেছি। এই ছেলেটির চোখ কি অপরাধ করেছিল, সেটা একটা বড় প্রশ্ন। এখন পাল্টা প্রশ্ন যেগুলো ছুড়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এই ছেলেটির চোখ অবশ্যই কোনো অপরাধ করেনি এবং এই ছেলেটিরও কোনো অপরাধ নেই। যদি কারো ক্ষোভ থেকে থাকে, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারির লাগামহীন বক্তব্যের কারণে ক্ষোভ থাকতে পারে, সার্জিসের লাগামহীন বক্তব্যের কারণে ক্ষোভ থাকতে পারে, কিন্তু এই ছেলেটার কোনো দোষ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে ধরে তাকে আয়োজন করে ভাত খাইয়ে তারপরে যে পিটিয়ে মারা হলো, সেই ছেলেটার কি দোষ ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা মাসুদ
শিশু সন্তানের জন্য যে ওষুধ নিতে গিয়েছিল বিনোদপুর বাজারে, সেই ছেলেটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন তথাকথিত নেতা তার দলবল সহ ধরে পিটিয়ে মারল, মেরে ফেলল। সেই মাসুদ কি দোষ করেছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেই ছেলেটি কি দোষ করেছিল? এরকম প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত হচ্ছে। কিন্তু এগুলো সবই আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যাপার স্যাপার, মানে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সংশ্লিষ্ট, তাই এগুলো আলোচনা করতে চায় না, এরকম অভিযোগ তারা করতেই পারে, এটা আমি মাইনাস করলাম। কিন্তু সার্জিসের গাড়ি নিশ্চিত করেই কোনো অপরাধ করেনি, এটা অকাট্য সত্য। সার্জিসের গাড়ি যদি অপরাধ করে না থাকে, তাহলে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি কি অপরাধ করেছিল? শেখ হাসিনার শাসনামলের সঙ্গে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি, যেটা ট্রাস্টের মাধ্যমে জাদুঘর হিসেবে রূপান্তরিত একটা জাদুঘর, সেই জাদুঘরটা কি দোষ করেছিল? আদৌ কোনো দোষ করেছিল? সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারিরা কিংবা তাদের শীর্ষ নেতারা যে ঘটা করে, আয়োজন করে, উৎসব করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে, ধারাবর্ণনা দিয়ে, সরকারি বুলডোজার এনে কয়েক দফা আক্রমণ করে এই বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন এবং মুজিববাদের কবর রচনা করলেন, সেটা কেন করা হলো? মুজিববাদ বলে কোনো বাদ কি বাংলাদেশে আদৌ প্রতিষ্ঠিত? সেটা প্রতিষ্ঠিত না, কারণ মুজিববাদ এই প্রসঙ্গটা একবারই বাংলাদেশে আলোচিত হয়েছিল, সেটা যখন ছাত্রলীগে বিভক্তি আসে। ছাত্রলীগে বিভক্তি আসার পরে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক ছাত্র লীগ তৈরি হলো, তারপরে আওয়ামী লীগের সঙ্গে যে ছাত্রলীগটা, সেই ছাত্রলীগটাকে মুজিববাদী ছাত্রলীগ বলা হলো। মুজিববাদ এই আলোচনাটা শুধুমাত্র তখনই একবার হয়েছিল, এরপরে বাংলাদেশে কখনোই মুজিববাদ এই ব্যাপারটা আলোচিত হয়নি, কিন্তু এটা আমাদের মাঝে চাপিয়ে দেয়া হয়েছে। সার্জিসের গাড়ি অতি অবশ্যই কোনো অপরাধ করেনি, এটা ভাঙচুর করা, আক্রমণ করা ঠিক হয়নি। কিন্তু ৩২ নম্বরের বাড়ির সঙ্গে শেখ হাসিনার শাসনামলের কি সম্পর্ক? শেখ হাসিনার শাসনামলের সঙ্গে ধরে নিলাম যে গণভবনের সম্পর্ক আছে, শেখ হাসিনার শাসনামলের সঙ্গে ধরে নিলাম, মানে শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে ধরে নিলাম তার যে ধানমন্ডি ৫ নম্বরে তার যে বাড়ি, মানে মূলত ওয়াজেদ মিয়ার বাড়ি, সেই বাড়ির সম্পর্ক হয়তো আছে, কিন্তু মানে ৩২ নম্বরে যে জাদুঘর, সেই জাদুঘরের কি সম্পর্ক ছিল? শেখ হাসিনার দুঃশাসন, যে দুঃশাসনের কথা বলছি, সেই দুঃশাসনের সঙ্গে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কি সম্পর্ক ছিল? শেখ হাসিনা দুঃশাসনের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এগুলোর কি সম্পর্ক ছিল? আমরা মুজিবনগরে যে অন্তত ৩ শতাধিক ভাস্কর্য ভেঙে ফেলা হলো, সেটার কি সম্পর্ক ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ, নজরুল সহ বাংলাদেশের প্রখ্যাত মানুষদের যে ভাস্কর্য, সেই ভাস্কর্য যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেগুলোর কি সম্পর্ক ছিল শেখ হাসিনার শাসনামলের সঙ্গে? বিজয় সরণিতে 52 থেকে 71 এই যে আমাদের বাংলাদেশের যে বাংলার যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে 6টা ধাপের যে ভাস্কর্য ছিল ভাষা এবং মুক্তিযুদ্ধের, সেই ভাস্কর্য যে ইউনূস সরকার বুলডোজার দিয়ে ভেঙে দিল, সেটার কি সম্পর্ক ছিল শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে? কোনোটাই সম্পর্ক ছিল না। এমনকি আমি একটু আগে যেটা গণভবনকে বাদ দিলাম, সেই গণভবনকেও কিন্তু ধরার কোনো উপায় নেই, কারণ গণভবন শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি নয়, গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন। শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর অফিস কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন, এটার কোনো সম্পর্ক ছিল না। তাহলে এটা গুড়িয়ে দেওয়া হলো কেন? প্রধানমন্ত্রী আজকে যখন থাকতে জায়গা পাচ্ছেন না, তিনি তার নিজের ভাড়া করা বাড়িতে থাকছেন, তাকে জায়গা দেওয়া যাচ্ছে না থাকার, তখন এই শত শত একর জমিতে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জাতীয় জাদুঘরে ব্যাপারটা না করে কিংবা অন্যত্র একটা বিল্ডিং নির্বাচন না করে, জুলাই জাদুঘর না করে প্রধানমন্ত্রীর বাসভবনটাকে জুলাই জাদুঘর করার সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? কোনোটার সঙ্গেই সম্পর্ক ছিল না, কিন্তু সেটা করা হয়েছে। এই যে করা হয়েছে, মানে ওই যে কথায় আছে না যে ন্যাচারাল জাস্টিস বলে তো একটা কথা আছে, এই যে সম্পর্কগুলো অহেতুক আপনারা তৈরি করেছেন এবং আপনাদের ক্ষমতাসীন পিরিয়ডে 1.5 বছরে এটা করেছেন, এই করাটা যে ভুল ছিল, আজকে কি সেটা টের পাচ্ছেন?
আমার মনে হয় যে টের পাওয়ার কথা, টের পাওয়া উচিত। কারণ এই যে সম্পর্কহীন গাড়িকে আক্রমণ করা, এই যে রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচার থেকে তো বের হওয়ার কথা ছিল। শেখ হাসিনা দুঃশাসন, অপশাসন, সেটার কারণে তাকে ফ্যাসিস্ট বলে আমরা তাকে তাড়িয়ে দিলাম। তারপরে তো একটা ভালো শাসন আমরা প্রত্যাশা করেছিলাম। সেই ভালো শাসন কি বাংলাদেশের যিনি মানে প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, তার ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করা? কি সম্পর্ক ছিল শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে বঙ্গবন্ধুর সেই ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করার? বঙ্গবন্ধু কি কবর থেকে উঠে এসে শেখ হাসিনাকে তার শয়নকক্ষে ঢুকে কানে কানে প্রতিনিয়ত বলতেন যে এই তুই এটা কর, হাসু এটা কর, হাসু এই পুলিশ পাঠা, হাসু নাহিদদের গ্রেপ্তার কর, হাসু মানে হারুনের ভাতের হোটেলে ওদেরকে পাঠা, হাসু কামালের মতো একজন মানুষকে স্বরাষ্ট্রমন্ত্রী বানা, হাসু কাদেরের মতো একজন উদ্ভট মানুষকে দলের সেক্রেটারি বানা, এগুলো কি বলেছেন? কিংবা তিনি কি মন্ত্র দিয়েছিলেন কবর থেকে উঠে এসে যে হাসু পলককে বল ইন্টারনেট বন্ধ করে দিতে, এবং কেন বন্ধ হয়েছে সেটা জিজ্ঞাসা করলে বলতে বল যে স্যাটেলাইটে পানি ঢুকেছে? বলেছেন বঙ্গবন্ধু এগুলো? তাহলে বঙ্গবন্ধুর সঙ্গে সংযোগ স্থাপন করলেন কেন? শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে ৭২-এর সংবিধানের কি সম্পর্ক? ৭২-এর সংবিধান যে আপনারা ছুঁড়ে ফেলতে চাইছেন, সম্পর্ক নেই তো। শেখ হাসিনা তো একটা ইন্ডিভিজুয়াল শাসক, তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি শাসন করেছেন। তার ভুল, তার অপকর্মের জন্য তার বিচার হবে, এবং তার সঙ্গে তার যে বাহিনী, সেই বাহিনীর যারা যারা সম্পৃক্ত, তাদের সবার, শেখ হাসিনা ইনক্লুডিং শেখ হাসিনা, সত্যিকার অর্থে প্রপার ওয়েতে বিচার করে যদি তাদের অপরাধ প্রমাণিত হয়, তাদের বিচার হবে। এটার সঙ্গে তো বঙ্গবন্ধুর কোনো সম্পর্ক ছিল না। ৩২ নম্বরের সঙ্গে সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের, কারণ মুক্তিযুদ্ধের সমস্ত প্লট তৈরি হয়েছে ৩২ নম্বরের বাড়ি থেকে, যেটা ছিল জাদুঘর। সেটাই কি মানে বিষ জ্বালা ওঠার কারণ ছিল? শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে মুক্তিযুদ্ধের ব্যাপারে রিসেট বাটন টেপার কি সম্পর্ক ছিল? ছিল কি কোনো সম্পর্ক? মানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে জুলাই আন্দোলনের ভাস্কর্য বানানোর এই প্রক্রিয়া, এটার সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল? ছিল না তো। সারা দেশে যে শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হলো, এই মাজারের পীর ফকির আউলিয়া, তাদের সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? বাউল আবুল সরকারকে যে মব করে তাকে কারাগারে নেওয়া হলো, তার সমর্থনে যে সকল বাউল রাস্তায় নামলেন তাদেরকে পেটানো হলো, লাথি দিয়ে পুকুরে ফেলে দেয়া হলো, সেটার সঙ্গে শেখ হাসিনার দুঃশাসনের কি সম্পর্ক ছিল? শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গে ছায়ানটের কি সম্পর্ক ছিল? ছিল কি ছায়ানটের কোনো সম্পর্ক? ছায়ানট পুড়িয়ে দেয়া হলো, কোনোটাই ছিল না। সুতরাং যদি এই সম্পর্কগুলো অহেতুক তৈরি করা না হতো, তাহলে এই সার্জিসের এই ঘটনাটা ঘটতো না, তা বলছি না। তাহলে আপনাদের যে এখন বক্তব্য যে এই গাড়িটার কি অপরাধ ছিল, এর পক্ষে দাঁড়ানোর মানুষ বাংলাদেশে আপনি কোটি কোটি পেতেন, এবং এটা রীতিমতো ভাইরাল আকার ধারণ করত। আমরা কদিন আগেই দেখলাম না যে বাংলাদেশে দাবি করা হয় যে এই বাংলাদেশে সবাই এক ধরনের উগ্রবাদী হয়ে গেছে, উগ্রবাদী মনোভাবের হয়ে গেছে, এরকম একটা প্রচার শুরু হয়েছিল না? কিন্তু সেই প্রচার যে মিথ্যা, সেটা তো প্রমাণিত হলো একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকার শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এই গান গাওয়া ভিডিওতে যখন ওই উগ্রবাদীরা নষ্টামি করতে শুরু করলেন, তখন সারা বাংলাদেশের কোটি কোটি জনগণ খেপে গিয়ে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গান গাইতে শুরু করলো। কি প্রমাণ হয়? প্রমাণ হয় এটা যে বাংলাদেশের মানুষ সত্যকে ধারণ করে গর্জে উঠতে পারে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এটা একটা প্রমাণ। এবং জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছিল, বহু মানুষ যে রাস্তায় নেমেছিল, এই মানুষগুলোর কিন্তু রাজনৈতিক পরিচয় বেশিরভাগেরই ছিল না। তারা স্বপ্রণোদিত হয়ে রাস্তায় নেমেছিল এবং আপনাদের ভালো ভালো কথাই উদ্বুদ্ধ হয়েছিল, কারণ আপনারা প্রথম দিকে স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান দিয়ে আপনারা প্রথম যে কাজটা করলেন 5 আগস্ট, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলেন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। তারপরে আয়োজন করে বুলডোজার নিয়ে গিয়ে 32 নম্বরের জাদুঘর ভেঙে গুড়িয়ে দিলেন, আগুন জ্বালিয়ে দিলেন।
যদি ওই যে মানে একজনও কিন্তু তেমন কোনো কথা বলেনি আওয়ামী লীগের হেড অফিস পুড়িয়ে দিয়েছেন এটা নিয়ে, আওয়ামী লীগের ধানমন্ডি অফিস পুড়িয়ে দিয়েছেন এটা নিয়ে, শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দিয়েছেন এটা নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। কারণ মানুষের মধ্যে এক ধরনের ইয়েই ছিল যে মানুষ ক্ষোভ প্রকাশ করেছে ওখানে গিয়ে, কিন্তু ক্ষোভ প্রকাশ করার জায়গাটা যখন হয়েছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, তখনই ব্যাপারগুলো ফাঁস হয়ে গেছে। এবং ওই কাজটা, ওই উদাহরণটা যদি তৈরি না হতো তাহলে আজকে আপনার এই গাড়ি ভাঙার ইস্যুটা, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এর চাইতেও বড় আকার ধারণ করতে পারত এবং সরকার মহা বিপদে পড়তে পারত। একটা সময় ছিল না আপনারা এই রাজুতে আয় বললেই হাজার হাজার ছাত্র জনতা রাজুতে জড়ো হতো? কই, এখন তো আসে না। এখন তো আপনাদের আয়োজনে প্রায় সব জায়গায় ফাঁকা থাকে। তাহলে আমার মনে হয় যে আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এটা প্রয়োজন যে আপনারা অনেক ভুল করে ফেলেছেন। মানে দল জন্মের মাত্র 1-1.5 বছরের মধ্যে এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থেই এরকম অবস্থান তৈরি করতে হবে যেন আপনাদের গাড়ি যদি কেউ ভাঙে, সারা বাংলার কোটি কোটি মানুষ গর্জে ওঠে একসাথে যে গাড়ি ভাঙলো কেন, জবাব চায়। পারছেন সেটা? পারছেন না। তো পারছেন না শুধুমাত্র আপনাদের কর্মফলের কারণে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।